আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলস সংবাদ। সঙ্গে আছি আমি আনিকা তাসনিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ, যুক্তরাজ্যে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু। লন্ডন সিলেট রুটে বিমান টিকিটের হাহাকার, দাবির মুখে এপ্রিল থেকে যোগ হচ্ছে নতুন ফ্লাইট। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দলের সর্বাত্মক চেষ্টা, অভিযোগ প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। এ পর্যায়ে বিস্তারিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্য দেশগুলো মিলে একটি জোট গড়ার উদ্যোগ জোরদার করবে এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় 4 দফা কর্মপরিকল্পনাও তিনি ঘোষণা করেছেন। লন্ডনে 18 নেতার এক সম্মেলনের পরে পার্লামেন্টে কিয়ার স্টারমার বলেছেন, ইউরোপের সার্বিক নিরাপত্তার জন্য মানবিক বিবেচনায় আমরা ইউক্রেনের পাশে আছি সবসময়। স্যার কিয়ার স্টারমার একই সঙ্গে 5,000 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার জন্য অতিরিক্ত $2 বিলিয়ন সহায়তা ঘোষণা করেন। এর আগে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে 2.2 বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তারও ঘোষণা দিয়েছিলেন। No aspect of my role weighs more heavily than the deployment of British troops in the service of defence and security in Europe. In this House, we stand by Ukraine because it's the right thing to do. But we also stand by them because it's in our interest to do so. ব্রিটেনের গোপনীয়তা পর্যবেক্ষণকারী সংস্থা এবং তথ্য কমিশনারের কার্যালয় সোমবার টিকটকের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো কন্টেন্টকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং ব্যবহারকারীদের ব্যস্ত রাখার জন্য জটিল অ্যালগরিদম ব্যবহার করে, তবে একই ধরনের কন্টেন্টকে প্রসারিত করার ফলে শিশুরা ব্যাপক পরিমাণে ক্ষতিকারক ভিডিও কন্টেন্ট দ্বারা প্রভাবিত হচ্ছে। ওয়াচডগ জানিয়েছে যে তারা তদন্ত করেছে যে চীনা কোম্পানি বাইড্যান্সের শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক কিভাবে 13 থেকে 17 বছর বয়সীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাদের ফিডে কন্টেন্ট সুপারিশ করে। এর আগে 2023 সালে ICO 13 বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য তাদের মা বাবার সম্মতি ছাড়াই ব্যবহার করে। ফলে ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য টিকটককে 1.27 কোটি পাউন্ড জরিমানা গুনতে হয়। ব্রিটেন এমন আইন পাশ করেছে যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য আরও কঠোর নিয়ম নির্ধারণ করছে, যার মধ্যে বয়সসীমা এবং বয়স পরীক্ষা ব্যবস্থা প্রয়োগ করে শিশুদের ক্ষতিকারক এবং বয়স অনুপযুক্ত ভিডিওতে অ্যাক্সেস করা থেকে বিরত রাখার জন্য একটি আদেশ অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে সিলেট লন্ডন রুটে অস্বাভাবিক বিমান ভাড়া, টিকিট প্রাপ্তি সহজ করা, ভাড়া কমানো ও এয়ারপোর্টে যাত্রী হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছে বিভিন্ন মহল এবং সামাজিক সংগঠন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা দপ্তরে বারবার ধর্ণা দিয়েও হচ্ছে না সমস্যাগুলোর সমাধান। এবার প্রবাসীদের দাবির মুখে লন্ডন সিলেট রুটে এপ্রিল থেকে বিমানের নতুন ফ্লাইট চালু হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বদলি হওয়া নতুন কান্ট্রি ম্যানেজার বলেছেন, প্রবাসীদের হয়রানি বন্ধে ফ্লাইট বৃদ্ধিতে আরও সচেষ্ট হবেন তিনি। বিস্তারিত ফয়সাল মাহমুদের রিপোর্টে। লন্ডন সিলেট রুটে বিমানের টিকিট নিয়ে রীতিমতো হাহাকার চলছে। 1700 থেকে 1800 পাউন্ড দিয়েও এই মাসে টিকিট মিলছে না। বর্তমানে 4টি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 4 এপ্রিল থেকে সপ্তাহে আরও একটি ফ্লাইট বৃদ্ধি করা হবে। তবে অন্যান্য এয়ারলাইন্সগুলো লন্ডন টু ঢাকা প্রতিদিন যেখানে 10টির উপরে ফ্লাইট পরিচালনা করছে, সেখানে বাংলাদেশ বিমানের ফ্লাইট বৃদ্ধি দীর্ঘদিনের দাবি ছিল। তাই ইউকে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার জানালেন, তিনি ফ্লাইট বৃদ্ধির ব্যাপারে চেষ্টা চালাবেন। 4টা থেকে 5টা ফ্লাইট এপ্রিল থেকে বেড়ে যাচ্ছে। এখানকার ডিমান্ড সার্ভে করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে ফ্রিকোয়েন্সি আরও
সামনে সপ্তাহে 7টা ডেলি ফ্লাইট করার জন্য যদি সম্ভব হয় আমি এটাকে আরও বাড়ানোর জন্য যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের তো অনেক সীমাবদ্ধতা আছে, এর মধ্যেও আমি চেষ্টা করব যাতে করে বিমানের উত্তর সমৃদ্ধির সাথে সাথে আপনাদেরও যে ডিমান্ডগুলো আছে এটা যেন আমরা ফুলফিল করতে পারি। বিমানে ফ্লাইট বৃদ্ধির পাশাপাশি স্টাফ সংকট দূর করতে পারলে বিমানের সেবার মান ইউকেতে বৃদ্ধি পাবে বলে নতুন ম্যানেজার জানালেন। কোভিডের পরে সব জায়গাতে আমাদের ম্যান পাওয়ারকে কার্টেল করা হয়েছে। আমরা এখানে আসার পর আমি যে সমস্যাগুলো দেখছি আমরা চেষ্টা করব যাতে এই ম্যান পাওয়ার আপনাদের প্রপার সার্ভ করার জন্য যতটুকু ম্যান পাওয়ারের প্রয়োজন হয় এটা ইনক্রিজ করার জন্য ইন ফ্লাইট সার্ভিস বলেন, প্যাসেঞ্জার সার্ভিস বলেন, সব কিছুই আমরা বৃদ্ধি করার জন্য আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এখানে সিলেটের কমিউনিটি বেশি, সিলেটের প্যাসেঞ্জারও বেশি, সিলেটের লন্ডন টু সিলেট রুটের ডিমান্ডও বেশি, কিন্তু সিলেটের প্যাসেঞ্জাররা অভিযোগ করেন যে এখানে দাম বেশি, অনেক সময় 1700 পর্যন্ত টিকিটের দাম হয়ে যায়। অনেকে মনে করে অল্টারনেটিভ কোনো চয়েস না থাকায় বিমান বাড়তি সুবিধা নিচ্ছে, এই বিষয়টা আপনি কীভাবে? আরবিডির বিষয় থাকে তো এখানে আমরা চেষ্টা করব যাতে করে এটা সহনীয় পর্যায়ে থাকে, যাতে যাত্রীদের এই ব্যাপারে কোনো এক্সট্রা বার্ডেন নিতে না হয়। আমরা চেষ্টা করব এটাকে একটা সার্টেন লিমিট পর্যন্ত টলারেবল হয় সবার। তবে লন্ডন সিলেট রুটে বিমানের যে চাহিদা রয়েছে তা ঢাকাকে অবৈধ করবেন বলে জানালেন বিমানের বিদায়ী কান্ট্রি ম্যানেজার এরতেজা কামাল চৌধুরী। 90% কমিউনিটি যখন সিলেটে আছে, তো এটা বিমান মানে এইভাবে আমরা ব্যবসা করে আসতেছি, তো সেবার মান আমি আশা করি একটু উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা নতুন ফ্লাইট কিনলে, একটু বড় ফ্লাইট কিনলে এই আপনার চাহিদা পূরণের জন্য এখানে মার্কেটে অনেক চাহিদা, অনেকে সিট পান না পিক সিজনে, তো আশা করি একদিন এমন আসবে বিমান ডেলি প্রতিদিন সপ্তাহে আপনার 7টা ফ্লাইট যাবে, আর আরও আশা করি যেন বিমান সকাল বিকাল ডেলি 2টা করে যেন যায়, সপ্তাহে যেন 14টা যায়। বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার ও বিদায়ী কান্ট্রি ম্যানেজারের সম্মানে ইউকে বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এক সংবর্ধনার আয়োজন করেন। এই অনুষ্ঠানে নেতৃবৃন্দ ফ্লাইট বৃদ্ধির আহ্বান জানান বিমানের 2 ম্যানেজারকে। আমাদের বিভিন্ন দাবি, প্রথম দাবিটা হলো আমাদের ফ্লাইটের পরিমাণ বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে, যে কমপক্ষে 60টি ফ্লাইট সপ্তাহে লন্ডন থেকে পরিচালনা করার জন্য আমরা দাবি রেখেছি এবং এটি অত্যন্ত প্রয়োজন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন। গণমাধ্যমের সামনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনাটি ঘিরে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়ে যায়। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে বাকবিতণ্ডার পর প্রশ্ন উঠেছে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে। রাশিয়ার সাথে যুদ্ধে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে বিরোধ সোমবার আরও বড় হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভলোদিমির জেলেনস্কির প্রতি নতুন ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেন যুদ্ধের সমাপ্তি খুব দূরে হতে পারে। সোমবার সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ট্রাম্প জেলেনস্কির মন্তব্যের রূপরেখা দিয়ে একটি পোস্টে ট্রাম্প বলেন এটি সবচেয়ে খারাপ একটি বিবৃতি। তিনি হুঁশিয়ারি করে লিখেন আমেরিকা এটি বেশি দিন সহ্য করবে না। ইউরোপের দেশ জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে জনতার ভিড়ের মধ্যে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 25 জন। সোমবার ম্যানহেইমের ব্যস্ত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ম্যানহেইম পুলিশের একজন মুখপাত্র বলেছেন জনতার ভিড়ে উঠে যাওয়া গাড়িটি চালককে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য সন্দেহভাজনরা জড়িত আছে কিনা তা পরিষ্কার নয়। নগরীর কেন্দ্র এড়িয়ে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন ঘটনাস্থলে লোকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং কমপক্ষে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চেতনা ফেরানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদপত্র বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে ম্যানহেইম গাড়ি চাপার ঘটনায় 2 জন নিহত ও 25 জন আহত হয়েছেন।
বাংলাদেশ প্রসঙ্গ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার খালাসের রায় আপিল বিভাগেও বহাল। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। রায়ের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যেই পেয়েছে সেই পুরস্কৃত হয়েছে। রায়ের পর দুদক জানায় এ মামলার ক্ষমতার অপব্যবহার হয়েছে তা প্রমাণ করা যায়নি। বিস্তারিত রিপোর্টে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালের 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। এই ধারাবাহিকতায় এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। যারা সাথে কারিগর ছিল এইসব মিথ্যা হামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন লয়ার পালাবে না, লয়ার তো আইনের উপরে কাজ করবে। কারণ যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদকে ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলায় সাজা দেওয়া হয়েছিল। এই মামলাটি একেবারেই ভিত্তিহীন ছিল। এইটি তবু তৎকালীন সময়ে বিচারিক আদালত সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। তার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল ফাইল করেছিলাম। সেই আপিল অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড অফ ইনিশিও, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধও এই মামলায় সংগঠিত হয় নাই। রায়ের পর আইনজীবীরা জানান, কেবল হয়রানি করতেই এই মামলা। খালেদা জিয়ার আইনজীবী জানান, এই মামলায় 33 জন সাক্ষীর একজনও দুর্নীতির প্রমাণ করতে পারেননি। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। খালেদা জিয়ার ক্ষমতার অপব্যবহার করেছেন তা প্রমাণ করতে পারেনি দুদকও। দেখা যাচ্ছে যে আইও সাহেব বা এটা তারা জেরায় স্বীকার করে ফেলেছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, বা জমিটা কিনতে গিয়ে কোনো রকম অ্যাবিউজ অফ পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার এই ধরনের কিছুই আসেনি। গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। তবে বাংলাদেশিদের করা 96%-এরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে ইইউ পাস দেশগুলোতে প্রায় 43,236 বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন, যা ওই অঞ্চলে একক কোনো দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে 23,003 জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। এর একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও 20,233 জন বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন জমা দিয়েছেন। 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 40,332 জন নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ওই বছরের তুলনায় 2024 সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় 7.2% বৃদ্ধি পেয়েছে। যাচ্ছি বিরতিতে। বিরতির পর সংবাদের বাকি অংশে আবারও স্বাগতম। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ছাদের তালা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। বাংলাদেশ সময় দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত রিপোর্টে। ফায়ার সার্ভিস আসতে আসতে লেট তার আগে আগুন ধরে গেছে। রাজধানীর শাহজাদপুরে অবস্থিত সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে সোমবার বেলা 12টার দিকে লাগে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান 6তলা ভবনটির দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় আবাসিক হোটেলটির 3তলা থেকে 6তলা পর্যন্ত। ভবনটির বাসিন্দাদের ধারণা এসির কাজ করার সময় আগুনের সূত্রপাত হতে পারে। দোতলা থেকে ভিতরে আগুন লাগছে, কম্প্রেসারের থেকে বাস্ট হয়েছিল বোধ হয়। আবাসিক হোটেল ম্যানেজার এসে বলতেছে উপরে আগুন লাগছে। উপরে আগুন লাগার পরে আমি দোকান থেকে বেরোতে পারি না, দোকান থেকে উপর থেকে গ্লাসগুলো ভেঙে পড়তেছে। পরে আমি দোকান অফ করে দিয়ে আমি বের হয়ে গেছি। ফায়ার সার্ভিস বলছে আবাসিক হোটেলটির সরু পথ এবং কাঁচ বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি, ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় হোটেলে অবস্থান করা 4 জন। ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি এবং যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। চিলেকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য, অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। পুলিশ বলছে লাশের ময়না তদন্তের পর লাশ হস্তান্তর ও ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। বাংলাদেশে অপরাধের পরিমাণ আগের চেয়ে বাড়েনি বলে বরং অন্তর্বর্তী সরকারের উপর জনগণের আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পলাতক একটি দল সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরেনি বলেও দাবি প্রধান উপদেষ্টার। বিস্তারিত রিপোর্টে। পুরস্কার দিবেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 7 মাসে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহে নানা বিষয়ে বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সংস্কারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারায় আসছে বাংলাদেশ। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে সহজ করায় দেশ বিদেশের আস্থা অর্জন করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেছেন, অপরাধের পরিমাণ আগের থেকে মোটেও বাড়েনি। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। আমি তো হিসাব নিচ্ছি কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। সমস্যা আপনিও জানেন, আমিও জানি, প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। প্রত্যাশিত সংলাপ এখনো শুরু করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন। কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার, এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা নিয়ে আপনার অবস্থানটা কি? ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। দলগুলোর মধ্যে ঐক্য ফাটলের অভিযোগ নাকচ করেন তিনি। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক,
তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে, রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। ছাত্রদের নতুন দল গঠনে সরকার কোনো সহায়তা করছে না বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে। সোমবার বাংলাদেশের সফররত ইউরোপীয় ইউনিয়নের সমতা প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার আজদা লাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে এমন মন্তব্য করেন। আজদা লাবিব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটে মোকাবেলা করার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি বলেন, এটি বছরের পর বছর ধরে চলছে, কিন্তু এখনো কোনো সমাধান নেই। কখন সমাধান হবে তার কোনো বয়স সীমা নেই। ইইউ কমিশনার বাংলাদেশে আসার আনন্দ প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। বিশ্বনাথের রামধানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজী মনির মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে প্রশিক্ষণ সহ 10 জন বেকার নারীকে 10টি সেলাই মেশিন এবং 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ 3 লাখ টাকা বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। পবিত্র রমজান উপলক্ষে বিশ্বনাথের রামদানায় হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের চেয়ারম্যান হাজী মনির মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 6টি গ্রামের 3 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে 1000 করে নগদ 3 লাখ টাকা বিতরণ করা হয়েছে। একই দিনে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে 10 জন বেকার নারীকে 10টি সেলাই মেশিনও দেওয়া হয়েছে। 10 জনকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে এবং রমজান উপলক্ষে 300 জনকে 1000 টাকা করে 3 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমি ট্রাস্টের হাজী মনির মিয়া, হাজী নানু মিয়া, হাজী শামসু মিয়া সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অসহায়দের নগদ অর্থ ও বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ সহ সেলাই মেশিন উপহার দেয় অর্গানাইজেশনের চেয়ারম্যান হাজী মনির মিয়া, তার ভাই হাজী শামসু মিয়া, হাজী নানু মিয়া, হাজী আনা মিয়া, হাজী মখলিস মিয়া ও রাজুক মিয়া রাজ্জাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। হাজী আব্দুল গনি সন্স অর্গানাইজেশন ইউকের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করায় আমি হাজী মনির মিয়া, শামসু মিয়া, নানু মিয়া, আনা মিয়া সহ ওনাদের পরিবারবর্গকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 1 মাস কোর্স করছে, আলহামদুলিল্লাহ কোর্সও আমার সাকসেস হয়েছেন। এরপরে আজকে তারা সেলাই মেশিন বিতরণ করছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। এদিকে ওই দিন সকালে হাজী আব্দুল গনি সন্স দর্জি প্রশিক্ষণালয়ে সার্টিফিকেট সহ সেলাই মেশিন বিতরণ এবং বিকেলে হাজী আব্দুল গনি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নগদ অর্থ বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মখলিস মিয়া ও মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা খালেদ আহমদের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানরোগী সৈয়দ জুয়েল আহমদ। এ সময় রামদানা গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব মতলিব মিয়া, সমাজসেবক জসিমউদ্দিন জুনেদ সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। ইসলামিক কর্মকাণ্ডে সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করতে ও রোজাদারদের সম্মানে ইতালি সহ বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রামাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন পরিচালনার আহ্বান জানানো হয়। ইতালি রোম থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্ট। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে
ইতালি প্রবাসী নোয়াখালী ব্যবসায়ীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি ইতালি রোববার রাজধানী রোমের প্রেনেস্তিনা মক্কি মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আনোয়ারুল আজিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল হক টিপু, সিনিয়র সহসভাপতি সুমন মিয়া ও সাংগঠনিক সম্পাদক সুহেল রানার আমন্ত্রণে ইফতার মাহফিলে প্রায় ৫ শতাধিক ধর্মপ্রাণ রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে পবিত্র কুরআন তেলাওয়াত, বয়ান পেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা এবং গাজায় সহায় ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন মসজিদে মক্কির ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। তারা সংগঠনের অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকাণ্ড করে সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে দেশের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল আফসার, স্থায়ী কমিটির প্রধান আব্দুল ওয়াহাব, ১ নং সম্মানিত সদস্য সুহেল চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির সভাপতি আলাউদ্দিন শিমুল সহ সংগঠনের কার্যকারী পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও ইতালিস্থ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, ব্যবসায়িক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইতালির রোম থেকে মিনাজ সেন, চ্যানেল এস নিউজ। আবহাওয়া। মঙ্গলবার ইংল্যান্ডে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। দিনের তাপমাত্রা 10 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা বিরাজ করবে 12 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলস এবং স্কটল্যান্ডেও তাপমাত্রা স্বাভাবিক থাকবে। দিনের তাপমাত্রা 8 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা বিরাজ করবে 5 ডিগ্রি সেলসিয়াস। ওয়েলসে দিনের তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব উইলিং গঠনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর। শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ, যুক্তরাজ্যে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু। লন্ডন সিলেট রুটে বিমান টিকিটের হাহাকার, দাবির মুখে এপ্রিল থেকে যোগ হচ্ছে নতুন ফ্লাইট। এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে পলাতক একটি দলের সর্বাত্মক চেষ্টা, অভিযোগ প্রধান উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। চ্যানেল এসের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।